যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখছেন মুস্তফা আলম রোমান। আপনারা সবাই ভোট করেছিলেন রোমানের জন্য, আর সেই জন্যই তার ঘটনা নিয়ে এই সপ্তাহে হাজির হয়েছি আমরা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুস্তফা আলম রোমান, ভূত.com এর একজন মডারেটর। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একজন লিসেনার আমাকে পাঠিয়েছেন। ওনার নাম পিয়ার আহমেদ তানভি। ঘটনাটি রাজশাহী জেলার চঞ্জিমা থানার অন্তর্গত উজিরপুকুর নামক একটি গ্রামের। সত্যি বলতে এটাকে একটি ঘটনা বললে ভুল হবে, কারণ এই গ্রামের অসংখ্য ঘটনা রয়েছে যা আজও ঘটে চলেছে সেই গ্রামে বসবাসরত মানুষের সাথে। পিয়ার ভাই আমাকে ঘটনাগুলো যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। গ্রামের নাম উজিরপুকুর। গ্রাম মানে পাখিদের কোলাহল, ঝিঝির ডাক আর জোনাকির স্বপ্নীল ওড়াউড়িতে হৃদয় ভোলানো রূপ। গ্রাম মানেই সবুজ শ্যামল শান্ত ছায়া ঘেরা মনোরম এক জনপদ। আমাদের উজিরপুকুরও ঠিক এমনই একটি গ্রাম। তবে কোমল সূর্য রশ্মিতেও হৃদয় জোড়ানো এই রূপটাকে রাতের অন্ধকার গ্রাস করে ফেলে অনায়াসেই। আমি যখন ছোট ছিলাম তখন দাদা দাদি আর মায়ের মুখ থেকেই ভূতের গল্প শুনেছি। তারা আমাকে ভূতের ভয় দেখিয়ে কখনো খাইয়ে দিতেন, আবার কখনো ঘুম পাড়িয়ে দিতেন। তবে এই ভূত জিনিসটাকে সামনে থেকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য তখনও হয়ে ওঠেনি। বয়স বাড়ার সাথে সাথে ভূত নামক বস্তুটি নিয়ে আগ্রহটাও বাড়তে থাকে। আগ্রহের মূল কারণ ছিল কেন মানুষ ভয় পায় এই ভূত শব্দটি শুনলে। সবসময় বাচ্চাদের কেন ভূতের ভয় দেখানো হয়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। কিন্তু প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমার জীবনে প্রায় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতো অবস্থা। কারণ আমি যে অপরূপ সৌন্দর্য ঘেরা গ্রামে বাস করি, সেই গ্রামটিতে শুধুমাত্র সাধারণ সহজ সরল মানুষের বসবাস নেই, রয়েছে অদৃশ্য এবং অদ্ভুত কিছু জিনিসের অস্তিত্ব। সত্যি বলতে আমাদের পুরো গ্রামটি একটি ভুতুড়ে গ্রাম। ছোট থাকতে ভূত নামের বস্তুটি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশা করলেও আজ তাদের মাঝেই আমাদের বসবাস। লোকে বলে মানুষের মাঝেই নাকি জিন এবং ভূতেরা বাস করে। তবে আমাদের গ্রামের কথাটা একদম উল্টো। আজ আমি আমার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা বাস্তব কিছু ঘটনা তুলে ধরতে চাই। যদি সবগুলো ঘটনা বলতে শুরু করি তাহলে হয়তো 3-4টে এপিসোড শেষ হয়ে যাবে। তাই শুধু নিজের দেখা এবং স্পটে উপস্থিত থেকে সংগ্রহ করা ঘটনাগুলোই শেয়ার করব। আমাদের গ্রামে একটি বিশাল বাঁশঝাড় রয়েছে, যেটাকে আমাদের গ্রামের সবচেয়ে ভৌতিক জায়গা বলে ধরা হয়। বাঁশঝাড়টা এতটাই বড় যে কেউ যদি পায়ে হেঁটে পার হতে চায় তাহলে কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তাই বাঁশঝাড়ের ঘটনা দিয়ে শুরু করছি। সময়টা 2013 সালের জুন মাসের কোনো এক বুধবার। সকালে ঘুম থেকে উঠেই জানতে পারি আমার এক দুঃসম্পর্কের ভাই হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে তিনি তার বন্ধুদের সাথে কোথাও একটা গিয়েছিলেন এবং মাঝরাতে তার বন্ধুরা তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়ে যায়। অসুস্থতার কারণটা তখনও জানা যায়নি। সকালে বাড়ির সব কাজকর্ম সেরে আমি সেই ভাইকে দেখতে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে জানতে পারি গতকাল রাতে তারা সবাই মিলে আমাদের গ্রামের সেই বাঁশঝাড়ে গিয়েছিল। আমার সেই ভাই গ্রামের সবচেয়ে সাহসী ব্যক্তি হওয়ায় তার বন্ধুরা তার সাথে একটি বাজি ধরে। বাজিটা ঠিক এমন ছিল যে তার বন্ধুরা দিনের বেলা বাঁশঝাড়ে গিয়ে বিভিন্ন জায়গায় কিছু টাকা লুকিয়ে রেখে আসবে, আর রাত 1টার পরে গিয়ে আমার সেই ভাইকে টাকাগুলো খুঁজে নিয়ে আসতে হবে। বাজিতে জিতে গেলে সব টাকা আমার ভাইয়ের, আর হেরে গেলে ওই টাকার দ্বিগুণ পরিমাণ ফেরত দিতে হবে। শর্ত অনুযায়ী আমার ভাই রাত 1টার পর সেই বাঁশঝাড়ে যায় এবং ঠিক 20 মিনিট পর একটা চিৎকার দেয়। চিৎকার শুনে তার বন্ধুরা বাঁশঝাড়ের ভেতরে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারপরেই তারা তাকে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ওই দিন একজন ডাক্তার এবং একজন কবিরাজকে দিয়ে ভাইয়ার চিকিৎসা করানো হলেও তার জ্ঞান ফেরে না। ওই ঘটনার ঠিক
5 দিন পর ভাইয়ার জ্ঞান ফেরে। তবে সেই 5 দিনে গ্রামের বাঁশঝাড়ে অহরহ ঘটনা ঘটেই চলেছিল। ভাইয়ার ঘটনার পরের দিন বিকেলে খবর পাই আমার এক চাচাতো বোন সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাড়ি ফিরতে নিয়ে কিছু একটা দেখে অসুস্থ হয়ে পড়েছেন। আমি আর আমার মা আমাদের বাড়িতে গিয়ে যা শুনি তা গা শিউরে ওঠার মতো। আমার সেই বোন বলেন, আমি সকালে আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম একটি বিশেষ কাজে। বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়ে গেছে দেখে আমি ওই বাঁশঝাড়ের ভেতরের শর্টকাট দিয়ে বাড়ি আসছিলাম। আর ঠিক তখনই দেখলাম আমার থেকে প্রায় 8-10 হাত দূরে একটি মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আমি এক পা সামনে এগোতেই সে আমার দিকে ঘুরে তাকানোর পর যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। আমি দেখলাম ওটা আমি নিজেই। আমি আমার সামনেই দাঁড়িয়ে আছি। ওই মেয়েটা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিস। এটা বলে আমার মতো দেখতে সেই মেয়েটা মুহূর্তের মধ্যে তার রূপ বদলে বিভৎস এক আকার এবং চেহারা ধারণ করে এগিয়ে আসতে থাকে। এরপর আমি আর সহ্য করতে পারিনি। আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। চোখটা বন্ধ হয়ে আসার আগ মুহূর্তে শুনতে পেলাম জোহরের আজান দিচ্ছে। সামনে থাকা বিভৎস জিনিসটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর মায়ের কাছে জানতে পারি বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা আমার সেই বান্ধবীর বাড়িতে যান আমাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমাকে না পেয়ে একটা সময় খোঁজাখুঁজি করতে করতে সেই বাঁশঝাড়ের মধ্যে আমাকে খুঁজে পান। বোনের কাছ থেকে এই ঘটনাটি শোনার পর আমার এবং আমার মায়ের মাঝেও একটা ভয় দেখা দিচ্ছিল, কারণ দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে আর বাড়ি ফিরতে হলে আমাদেরও সেই বাঁশঝাড়ের মধ্য দিয়ে যেতে হবে। যাই হোক, সেদিন বাড়ি ফেরার পথে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, তবে বাঁশঝাড়ের পরিবেশটা ছিল বেশ গা ছমছমে। এরপর একে একে ছোটখাটো আরো অনেক ঘটনা ঘটেছে আমাদের গ্রামে, সেগুলো অন্য একদিন বলবো। এবার আসি আমার সেই দুঃসম্পর্কের ভাইয়ার ঘটনায়। 5 দিন পর ভাইয়ার জ্ঞান ফিরলে আমরা তাকে দেখতে তার বাড়িতে যাই। গিয়ে দেখি ভাইয়া বিছানায় শুয়ে আছেন। কাছে গিয়ে কথা বলতে বলতে জানতে পারলাম সবকিছু স্বাভাবিক থাকলেও তিনি হাঁটাহাঁটি করতে পারছেন না। হাঁটতে গেলে পায়ে তীব্র ব্যথা অনুভব করছেন। এক পর্যায়ে তাকে মঙ্গলবার রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এক প্রকার চমকে ওঠেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি যা বলেন তা ছিল রোমহর্ষক। তিনি বললেন, সবাই বলে আমি নাকি এই গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। এর পেছনে বিশেষ কারণ রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন বেশ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির ছিলাম। মাঝে মাঝে দুষ্টুমির কারণে বাড়িতে বকা খেতে হবে ভেবে রাতে কবরস্থানে গিয়ে ঘুমাতাম। এরকমটা আগে অনেকবার করেছি, তবে কিছু অদ্ভুত শব্দ আর কণ্ঠস্বর শোনা ছাড়া কখনো কিছু দেখিনি, আর ভূত প্রেতের ভয়ও কখনো মনে ধরেনি। তাই তখন থেকে আমাকে সবাই সাহসী বলেই জানে। গত সোমবার মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তারা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তারা বলে, তুই তো গ্রামের সবচেয়ে সাহসী ছেলে, অনেকবার তো কবরস্থানে গিয়ে ঘুমিয়েছিস, চল তোর সাথে আজ একটা বাজি ধরি। তুই যদি তোর সাহসিকতার প্রমাণ দিতে পারিস তাহলে 2000 টাকা পাবি, আর না পারলে 4000 টাকা আমাদের ফেরত দিতে হবে। আমরা কাল সকালে ওই বাঁশঝাড়ের বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে রেখে আসবো, একটা নকশা তৈরি করে দিয়ে আসবো। তুই রাতের বেলা একা বাঁশঝাড়ে গিয়ে নকশা দেখে দেখে টাকাগুলো খুঁজে নিয়ে আসবি, তবে শর্ত হলো কোনো টর্চ লাইট বা হ্যারিকেন ব্যবহার করতে পারবি না। যদি তুই শর্ত মতো সব কাজ করতে পারিস তাহলে 2000 টাকা তোর। বল রাজি? আমি তাদের কথা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করতে করতেই রাজি হয়ে যাই। পরের দিন সকালে ওরা সবাই বাঁশঝাড়ে গিয়ে টাকা লুকিয়ে রেখে আসে আর একটা নকশা তৈরি করে দিয়ে আসে। ওই দিন রাতে প্রায় 12টার দিকে আমাকে ডাকতে আসে আর আমিও নকশা নিয়ে বেরিয়ে পড়ি। বাঁশঝাড়ের কাছে পৌঁছানোর পর ওরা যা বলল, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুই গিয়ে ভেতর থেকে টাকাগুলো খুঁজে নিয়ে আয়। আমিও ওদের কথা শুনে নকশাটা নিয়ে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ি। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোতে একটু হলেও নকশাটা দেখা যাচ্ছিল। কিছু দূর এগোনোর পর আমি নকশার দিক নির্দেশনা অনুযায়ী দুটো নোট খুঁজে পাই। জায়গাটা অন্ধকার হলেও আমার কাছে বেশ ভালোই লাগছিল। এভাবে আরো কিছু দূর এগিয়ে কয়েকটা নোট সংগ্রহ করার পর হঠাৎ মনে হতে লাগলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই বোধহয় বৃষ্টি শুরু হবে। কথাটা ভাবতে ভাবতে পরবর্তী নোটটা খোঁজার জন্য যেই না সামনের দিকে পা বাড়াবো অমনি
মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বিষয়টা দেখে এক প্রকার বোকা বনে গেলাম, কারণ এই তো পূর্ণিমার চাঁদ দেখে বাঁশঝাড়ের ভেতরে ঢুকলাম, তখন তো আকাশে কোনো মেঘ বা বৃষ্টির আভাস ছিল না। মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি কিভাবে বদলে গেল। ঠিক সেই সময় একটা বিষয় আমার মাথায় এলো। আমি ভাবলাম, বাঁশঝাড়ের পাশেই তো একটা পুকুর রয়েছে। আমার বন্ধুরা বোধহয় আমাকে ভয় দেখানোর জন্য দূর থেকে পানি ছেটাচ্ছে। যদিও এমন সম্ভাবনা নেই বললেই চলে, তবে সেই মুহূর্তে অন্য কিছু মাথায় আসেনি। কিছু দূর এগোনোর পর হঠাৎই দূর থেকে পানি ছেটাচ্ছে। যদিও এমন সম্ভাবনা নেই বললেই চলে, তবে সেই মুহূর্তে অন্য কিছু মাথায় আসেনি। কিছু দূর এগোনোর পর হঠাৎই বৃষ্টি থেমে যায়। ব্যাপারটা তখন পর্যন্ত আমার জন্য ঠিকই ছিল, কিন্তু এরপর যে বিষয়টি লক্ষ্য করলাম সেটা হয়তো আমাকে জীবনে প্রথমবার ভয় ধরিয়ে দিয়েছিল। আমি লক্ষ্য করলাম, বৃষ্টি থেমে যাওয়ার পর আমার বেশ গরম লাগছে। আমি একটা হাত গেঞ্জির ওপর রাখতেই দেখলাম গেঞ্জিটা একদম শুকনো। এটা কিভাবে সম্ভব? আমি পুরো শরীরে হাত বুলিয়ে দেখলাম, কিন্তু এতক্ষণ বৃষ্টিতে ভেজার পরে আমার শরীরের একটা অংশেও পানির ছিটা ফোটা নেই। এমনকি হাতে থাকা কাগজের নকশাটাও ভেজেনি। ব্যাপারটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। নকশার দিকে তাকিয়ে দেখি আর মাত্র একটা নোট বাকি। তাই 7-5 না ভেবে আমি সামনের দিকে রওনা দেই। সামনে এগোনোর সময় বারবার মনে হচ্ছিল আমার পেছন পেছন কেউ একজন আসছে, আর বারবার আমাকে বলছে, সামনে এগোস না, বিপদ হবে। কয়েকবার এমনটা হলেও আমি তখন ব্যাপারটা পাত্তা দেইনি। কিছু দূর এগোনোর পর হঠাৎই কোথা থেকে যেন একটা বিশাল আকৃতির কুকুর আমার সামনে এসে হাজির হলো। পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কুকুরটা স্বাভাবিকের তুলনায় অনেক বড়। একদম কুচকুচে কালো, দাঁতগুলো দেখে বেশ বড় আর ধারালো মনে হচ্ছিল। কুকুরটা আমার দিকে এগিয়ে আসছিল না ঠিকই, কিন্তু দূরে দাঁড়িয়ে রাস্তা আটকে এক প্রকার ক্ষিপ্ত হয়ে গড়গড় গড়গড় আওয়াজ করছিল। অনেকক্ষণ কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করার পর চোখের পলকে কুকুরটা যেন হাওয়ায় মিশে গেল। এর আগে এরকম অদ্ভুত বিষয় আমি কখনো লক্ষ্য করিনি। সত্যি বলতে, ভূত প্রেত বা জিন সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না। এরা কেমন হতে পারে বা কি কি করতে পারে সেই বিষয়েও আমার জানা ছিল না। তাই চোখের সামনে এরকম কিছু ঘটতে দেখে খুব অস্বস্তি হচ্ছিল। কুকুরটা চলে যাবার পর আমি আমার গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি। সেটা ছিল একটা জোড়া কবরের পাশে। 2 কবরের মাঝখানে শেষ নোটটা লুকানো ছিল। আমি কবরের প্রায় কাছাকাছি পৌঁছানোর পর দূর থেকেই কেমন মাংস পচা গন্ধ পাচ্ছিলাম। নাক চেপে কবরের কাছে পৌঁছানোর পর যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওই ঘুটঘুটে অন্ধকার বাঁশঝাড়ের মধ্যে এক বিভৎস দৃশ্য আমার চোখের সামনে এতটা পরিষ্কারভাবে ভেসে উঠবে তা কখনো আমি কল্পনা করিনি। কবরের কাছে পৌঁছে দেখলাম মানুষরূপী একজন ধারালো চাকু নিয়ে তার নিজের শরীরের ছাল চামড়া ছাড়িয়ে সেটা পাশে রেখে দিয়েছে। এরপর সে তার সাথে থাকা মানুষের মতোই দেখতে আরেকজনের ছাল ছাড়াচ্ছে, আর আমাকে দেখতে পেয়ে তারা দুজনই হাসছে। এবং কতটা ভয়ঙ্কর দৃশ্য যে সেটা হতে পারে এটা কল্পনার বাইরে। এর পরের বিষয়গুলো আমি আর সহ্য করতে পারিনি। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। আজ বাবার কাছে শুনলাম 5 দিন পর নাকি আমার জ্ঞান ফিরেছে। মূলত এটাই ছিল আমার সেই দুঃসম্পর্কের ভাইয়ের ঘটনা। তিনি এখন সুস্থ আছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে তার 2 পায়ে প্রচন্ড রকমের ব্যথা অনুভব করেন। ঠিক সেই ঘটনার পর তার পায়ে যেমন ব্যথা অনুভব হতো। যা হোক, এটা তো অনেকদিন আগের ঘটনা। এবার আসি রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনায়। ঘটনাটি ঘটে 2018 সালের জুন মাসের দিকে। তখন ছিল বর্ষাকাল। হঠাৎই গ্রামের 5-6 জন ওঝার দেখা মেলে। তারা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে এটা আমাদের জানা ছিল না। গ্রামের 2 দিন অবস্থান করার পর তারা 3য় দিন সকালে সেই বাঁশঝাড়ে গিয়ে অনেকগুলো সাপ ধরে আনে। 3য় দিন তাদের সাথে কথা বলে জানতে পারি তারা সাপগুলো ধরে বিভিন্ন জায়গায় খেলা দেখায় এবং বিষাক্ত সাপগুলোর বিষ থেকে ঔষধ তৈরির জন্য সেগুলো বিভিন্ন এনজিওতে দিয়ে দেয়। তাদের কথা শুনে গ্রামের প্রায় সবাই খুশি। বর্ষার সময় সাপের কারণে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়, তাই ওঝারা সাপগুলো নিয়ে গেলে ব্যাপারটা আমাদের জন্য বেশ ভালো হয়। কিন্তু ওই দিন রাতেই ঘটে অদ্ভুত এক ঘটনা। সাপ ধরার সময় যেসব গ্রামবাসী বাঁশঝাড়ে উপস্থিত ছিলেন তারা সবাই তো রাতে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটি ছিল এরকম: একটি বিশাল আকৃতির কালো অবয়ব স্বপ্নে এসে বলছে, তোদের
এত বড় সাহস! তোরা আমার বুকের ওপর থেকে আমার মানিকগুলোকে নিয়ে যাচ্ছিস। যদি নিজের এবং গ্রামবাসীর ভালো চাস তাহলে ওঝার সর্দারকে গিয়ে সাপগুলো ছেড়ে দিতে বলিস। এটা বলে কালো অবয়বগুলো চারিদিকে সাদা ধোঁয়ার সৃষ্টি করে কোথায় যেন মিলিয়ে যায়। স্বপ্নটা দেখার পর সেই গ্রামবাসীরা এসে ওঝার সর্দারকে ব্যাপারটা জানায়, কিন্তু ওঝার সর্দার হেলাসাপটা করেই ব্যাপারটা উড়িয়ে দেয় এবং তাদের সাপ ধরার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। চতুর্থ দিনে ওঝার সর্দার বাদে বাকি সদস্যরা এবং গ্রামের সেই লোকগুলো সেই একই স্বপ্ন দেখে। ওঝার সাথে থাকা সহযোগীরা পরের দিন সকালে স্বপ্নের ব্যাপারে ওঝাকে সবটা জানালে সে আবারও সবটা বিশ্বাস করতে নারাজ। যা হোক, ওই দিন অনেকগুলো সাপ ধরে তারা। বিকেল গড়িয়ে যায়, সন্ধ্যা নামে। ওঝার সর্দার কিছুটা ক্লান্ত বোধ করায় নিজের তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতরে থাকা বাকি ওঝারা দেখতে পায় একটা বিশাল আকৃতির বিভৎস ছায়ামূর্তি তাদের দিকে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে তাকিয়ে আছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে নিজের আকার বৃদ্ধি করতে থাকে এবং সেই সাপগুলোকে সেই ছায়ামূর্তিটি ছেড়ে দিতে বলে। এটা বলার সাথে সাথেই সবাই যে যার মতো জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে দেয়। একজন ওঝা দৌড়াতে দৌড়াতে তাদের সর্দারের কাছে এসে ব্যাপারটা খুলে বললে সর্দারের টনক নড়ে। সে কাবু থেকে বেরিয়ে তার কাছে থাকা একটি মাটির হাঁড়িতে পানি, বাঁশঝাড়ের মাটি ও একটি বাঁশের পাতা দিয়ে কিছু মন্ত্র পড়ে হাঁড়িতে ফুঁ দেয়। ফুঁ দেওয়ার সাথে সাথেই হাঁড়িতে থাকা পানিতে বিভৎস দেখতে কালো ছায়া মূর্তিটি হাজির হয়। সে এসেই বলে, জীবন বাঁচাতে হলে সাপগুলোকে এক্ষুনি ছেড়ে দে, আর কাল সকালের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যা। আমাদের বুকে থাকা এই মানিকগুলো কখনো এই গ্রামের মানুষের ক্ষতি করবে না, বরং উপকারী করবে। তাই গ্রামের মানুষ কখনো সাপ দেখলে যেন মেরে না ফেলে, সেটা ভালোভাবে বুঝিয়ে দিবি। ছায়ামূর্তিকে দেখে ও তার কথাগুলো শুনে একটা সময় ওঝার সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু ভেঙে বসে ক্ষমা চাইতে থাকে। এরপর তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হলেও সেগুলো জানা যায়নি। তারা ওই রাতে বাঁশঝাড়ে সবগুলো সাপ ছেড়ে দিয়ে আসে আর পরদিন সকালে গ্রাম ছেড়ে চলে যায়। যাবার সময় ওঝাদের একজন সদস্য ঘটনাটা আমাদের শুনিয়ে যায়। তো এই ছিল আমাদের গ্রামের সেই বাঁশঝাড়ের উল্লেখযোগ্য কিছু ঘটনা। এছাড়া সেই বাঁশঝাড়ে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে যা এখনো ঘটেছে। সত্যি বলতে দিনের বেলা একা এবং রাতের বেলা দল বেঁধে কেউ ওই বাঁশঝাড়ে যদি যায় তাহলে অবশ্যই কোনো না কোনো ঘটনা ঘটবে। এবার আসা যাক আমাদের গ্রামের দ্বিতীয় এবং অন্যতম ভৌতিক একটি জায়গার ঘটনায়, সরকারি জমিতে একটি নার্সারি তৈরি করার ঘটনা। সময়টা 2015 সালের মার্চ অথবা এপ্রিল মাস এর মাঝামাঝি সময় হবে। হঠাৎই শহর থেকে আমাদের গ্রামে কিছু আগন্তুকের আগমন। খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা একটি এনজিও থেকে এসেছেন। সরকারি অনুমোদনে আমাদের গ্রামে একটি নার্সারি তৈরি করতে চান। যে কথা সেই কাজ। তারা কয়েক সপ্তাহের মধ্যেই সরকারি জমি ভাড়া নিয়ে সেখানে নার্সারির কাজ শুরু করে দেন। এপ্রিলের শেষ দিকে তাদের সব কাজ সম্পন্ন হবার পর তারা পুরো গ্রামে ঘুরে ঘুরে সবাইকে নার্সারির ব্যাপারে জানান এবং বাড়ি বাড়ি গিয়ে ছোট চারাগাছ সংগ্রহ করেন। কিছুদিন পর শহর থেকে অনেকগুলো চারাগাছ নিয়ে আসা হয় এবং সাথে বিভিন্ন গাছের কলম। সরকারি অনুদানে এনজিওর লোকজন থাকার জন্য ওই নার্সারির পাশে একটি ছোট ঘরও তৈরি করে দেওয়া হয়। নার্সারিটা তৈরি করে এনজিওর লোকেরা যেমন আনন্দিত ছিল, ঠিক তেমনি নতুন কিছু দেখতে পেয়ে গ্রামের মানুষও খুশি ছিল। তবে মূল ঝামেলা শুরু হয় নার্সারি তৈরির 15 দিন পর থেকে। হঠাৎই এনজিওর লোকজনের মাঝে এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। আর মাত্র 22 দিনের মাথায় লোকগুলো কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। নার্সারি ছেড়ে চলে যাবার 3-4 দিন পরেও কেউ জানতো না যে তারা নার্সারি ছেড়ে কোথায় চলে গিয়েছে। 4 দিন পর সরকারি অফিস থেকে তাদের খোঁজ নেয়ার জন্য 2 জন লোক আসলে তাদের কাছ থেকেই ব্যাপারটা আমরা জানতে পারি। তারা নিজেদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করেন এবং এনজিওর লোকগুলোর খোঁজ নেওয়ার চেষ্টা করেন এবং 2-3 দিন পর খবর পাওয়া যায় তারা এনজিওর চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছেন। কেন তারা এরকমটি করলেন সেটা জানা যায়নি। যা হোক, সেই 2-3 দিনের মধ্যে ঘটে আরেক ঘটনা। নার্সারির লোক না থাকায় গ্রামের কিছু দুষ্টু ছেলেরা রাতের বেলা সেখান থেকে বিভিন্ন গাছ চুরি করে নিয়ে যায়। প্রথম 2 দিন কোনো সমস্যা দেখা না দিলেও তৃতীয় দিন ঘটে বিপত্তি।
আগের দুদিনের মতোই গ্রামের দুজন ছেলে নার্সারিতে যায় গাছ চুরি করার জন্য। তারা বাঁশের বেড়া টপকে চারাগাছ তোলার পর যখনই বাইরে আসবে বা নিয়ে আসতে যাবে, ঠিক তখনই মনে হলো নার্সারির চারিদিকে যেন তুফান উঠে গেছে, হাওয়ায় লন্ডভন্ড হয়ে যাবে চারদিক। আর তখনই একটি বিশাল আকৃতির পাখি নার্সারির পাশে থাকা খেজুর গাছের উপরে বসে এবং মুহূর্তের মধ্যে তুফান থেমে যায়। সেই সময় দুজন দেখতে পায় একটি বাচ্চার কাটা মাথা হাওয়ায় ভেসে ভেসে নার্সারির চারিদিকে চক্কর খাচ্ছে এবং কাটা মাথা তাদেরকে কিছু একটা বলে এবং বলে কাটা মাথাটা বলিষ্ঠ কণ্ঠস্বর বদলে বাচ্চার কণ্ঠে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায়। সকালবেলা গ্রামের লোকেরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলে দুটোকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং তাদেরকে নার্সারির ভেতর থেকে বাইরে এনে জ্ঞান ফেরানোর পর এই ঘটনাগুলো জানতে পারে। এরপর ওই রাস্তা দিয়ে চলাচলের সময় অনেকের সাথেই ছোটখাটো ঘটনা ঘটেছে, তবে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে আমার বড় ভাইয়ের সাথে ঘটা ঘটনাটা আমার বড় ভাই মন্ডুল এবং তার বন্ধু তৌহিদের সাথে ঘটে। নার্সারিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সময় আমার বড় ভাই মনিরুল গ্রামে ছিলেন না, তিনি তখন শহরে। সন্ধ্যায় ভাইয়ার বন্ধুকে ফোন করে বলে দেন তিনি বাড়ি ফিরছেন এবং অটো রিক্সাটা রেডি রাখতে বলেন। তৌহিদ ভাই তখন অটো রিক্সা চালাতেন, তাই আমার বড় ভাইয়ের কথা শুনে তিনি তার সব কাজ শেষে ভাড়া মিটিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। ভাইয়ার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, আনুমানিক রাত 11:30 বা 12টা বাজে। তখন তিনি তার বন্ধুর সাথে অটোতে করে বাড়ি ফিরছেন। নার্সারির পাশ দিয়ে আমাদের বাড়ির রাস্তাটা কাছে হবার কারণে তিনি সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার কথা বলেন, কিন্তু সেই সময় তৌহিদ ভাই আমার বড় ভাইকে নার্সারির ঘটনার ব্যাপারে কিছু জানায়নি, কারণ তিনি ভূত জিনে বিশ্বাস করতেন না। তারা দুজন অটোতে বসে গল্প করতে করতে সামনে এগোচ্ছিলেন। নার্সারির সামনের রাস্তায় পৌঁছতেই হঠাৎ ভাইয়া লক্ষ্য করলেন অটোর হেডলাইটের আলোতে ঘাসের ওপর বিশাল এক শোল মাছ দেখা যাচ্ছে। শোল মাছটা অন্য সব মাছের তুলনায় অস্বাভাবিক রকমের বড় ছিল। মাছটা দেখতে ভাইয়া অটো থামিয়ে রাস্তায় নামে। ভাইয়া তার বন্ধু মাছটা ভালোভাবে দেখার জন্য যেই সামনের দিকে পা বাড়ায়, ঠিক তখনই চোখের পলকে মাছটা যেন ভ্যানিশ হয়ে যায় আর নার্সারির ভেতরে আবারও সেই তুফান ওঠে। ভাইয়া এবং বন্ধু নার্সারির বাইরে রাস্তায় দাঁড়িয়ে সবটা দেখছিলেন। হঠাৎ ভাইয়ার বন্ধু তৌহিদ ভাইয়া নার্সারির গেটের সামনে একটা ছোট বাচ্চার কাটা মাথা দেখতে পান। তিনি ভাইয়াকে দেখে বিষয়টা জানানোর আগেই ছোট মাথাটা বিশাল আকার ধারণ করতে থাকে। একটা সময় ছোট মাথাটা গড়িয়ে টায়ারের থেকেও বড় হয়ে হাওয়ায় ভাসতে থাকে এবং সে সেখানে বলিষ্ঠ কণ্ঠে তাদের সাথে কিছু বলতে থাকে এবং তাদেরকে জানিয়ে দেয় যে এখন থেকে যদি এখানে কেউ আসে তাহলে তার সাথে খারাপ কিছু ঘটবে। এটা বলেই ছোট বাচ্চার কাটা মাথাটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এই দৃশ্য আমার ভাইয়া এবং তার বন্ধু সহ্য করতে পারেননি, তারা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা নার্সারির পাশের রাস্তায় তাদের দুজনকে পড়ে থাকতে দেখে বাড়িতে পৌঁছে দিয়ে যান। পরবর্তীতে তাদের কাছ থেকে ঘটনাটা জানা যায়। এই ঘটনার পর গ্রামের মানুষ একটু সতর্ক হয়ে যান। তারা আমাদের উজিরপুকুর জামে মসজিদের ইমামকে ডেকে জায়গাটা দেখান এবং একটা সমাধান দিতে বলেন। ইমাম সাহেব পুরো জায়গাটা ঘুরে দেখে বলেন এখানে খারাপ কিছুর অস্তিত্ব আছে। এই নার্সারির কারণে তারা আরো শক্তিশালী হয়ে উঠেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে নার্সারি সরিয়ে ফসলি জমি আবাদ করুন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ইমাম সাহেবের কথা শুনে গ্রামবাসীরা দুদিনের মধ্যে জায়গাটি পরিষ্কার করে ফেলে এবং আস্তে আস্তে সেটাকে সরিয়ে ফসলি জমিতে পরিণত করে। আজ ওই জায়গাটা সম্পূর্ণ ফসলি জমি এবং বর্তমানে ওখানে আর কোনো সমস্যা হয় না। তবে ঘটনা 4 বছর পর অর্থাৎ 2019 সালে ওই নার্সারিতে থাকা এনজিওর একজন কর্মকর্তা আমাদের গ্রামে আসেন। তিনি যে ঘটনা বলেন সেটা বেশ ভয়ঙ্কর। তিনি গ্রামে আসার পর গ্রামের মানুষ হন্যি হয়ে তার কাছে গিয়ে সবটা জানতে চায়। গ্রামবাসীর প্রশ্ন ছিল একটাই, তারা কাউকে কিছু না বলে কেন চলে গিয়েছিল। এনজিওর লোকটা সবাইকে শান্ত করে ঘটনাটা খুলে বলেন। তিনি বলেন নার্সারি তৈরি হওয়ার পর সবকিছু ঠিক ছিল, তবে 4-5 দিন পর আমাদের সাথে ঝামেলা শুরু হয়। প্রতি রাতে আমরা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেতাম, কিন্তু বাইরে গিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন রাতে আমি রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখি 1.5 থেকে 2 বছরের একটা বাচ্চা মাটিতে বসে কাঁদছে। কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলাম, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে কাঁদতে থাকে। কাছে গিয়ে তখন বাচ্চাটাকে কোলে নেব, ঠিক তখনই মুখের সামনে সে হাতটা সরিয়ে আগুনের মতো লাল টকটকে চোখ দিয়ে আমাদেরকে তাকিয়ে আমাকে চলে যেতে বলল। এটা বলেই আমার চোখের সামনে বাচ্চাটা
গায়েব হয়ে যায়। আমি এটা দেখে আল্লাহ বলে চিৎকার দিয়ে দৌড়ে রুমে ঢুকে পড়ি। সবাই আমাকে হাঁপাতে দেখে কারণটা জিজ্ঞেস করলে আমি সবাইকে সবটা খুলে বলি, কিন্তু তারা তখন ব্যাপারটা খুব একটা আমলে নেয় না। তবে এরপর যা ঘটে আমরা সবাই দেখেছি এবং জীবন বাঁচাতে আমরা এখান থেকে পালিয়ে গেছি। ওই দিন রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে বাকি সবাই ঘুম থেকে উঠে পড়ে। কান্নার শব্দের উৎসটা খুঁজতে ওই রাতে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়ি। আমরা যখন নার্সারির চারিদিকে খোঁজাখুঁজি করছিলাম, ঠিক তখনই নার্সারির ভেতরে যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল, আর কান্নার শব্দটাও যেন থেমে গেল। ঝড় দেখে আমরা যেই না রুমে ঢুকতে নেব, ঠিক তখনই দেখলাম একটা বিশাল আকৃতির পাখি উঠতে উঠতে এসে নার্সারির পাশে থাকা খেজুর গাছের উপরে বসলো। আর ঠিক তার পর মুহূর্তেই ঝড়টা থেমে গেল। বুঝতে বাকি রইল না এই ঝড়টা বিশাল আকৃতির ওই পাখির মেলে ধরা ডানার কারণে। এটা ভাবতে ভাবতে আমরা দেখলাম একটা কাঁটা মাথা নার্সারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সে আমাদের এখান থেকে চলে যেতে বলছে। যা হোক, এটা ছিল আমাদের গ্রামের দ্বিতীয় এবং অন্যতম ভৌতিক স্থানের ঘটনা। আমাদের গ্রামে এরকম আরো অনেক ঘটনা আছে, সময় পেলে ইনশাল্লাহ শেয়ার করব। পিয়ার ভাই আমাকে তার গ্রামের ব্যাপারে প্রথমে এটুকুই বলেছিলেন, তবে এরকম একটি ভৌতিক গ্রামে মানুষ বসবাস করছে, অনেকের সাথেই ঘটনা ঘটছে। তাই একটু কৌতূহল বশত পিয়ার ভাইকে জিজ্ঞেস করি তার নিজের সাথে কখনো কোনো ঘটনা ঘটেছে কিনা, যদি থাকে তাহলে সেটাও শেয়ার করেন। পিয়ার ভাই একটু হেসে বলেন, হ্যাঁ, আমার সাথেও কিছু ঘটনা ঘটেছে, তবে সেগুলো ছোট ছোট। এরপর তিনি তার সাথে ঘটে যাওয়া ছোট্ট কয়েকটি ঘটনা শেয়ার করেন। ঘটনাটি প্রায় 7 বছর আগেই বলেছি। ছোটবেলা থেকেই আমি একটু ডানপিটে স্বভাবের। একদিন বিকেলে আড্ডা দিতে দিতে আমি আর আমার 4 বন্ধু ফন্দি আঁটি চুরি করে খেজুরের রস খাবার জন্য। যেই ভাবা সেই কাজ। 4 বন্ধুর মধ্যে একজন জিজ্ঞেস করে, খেজুরের রস চুরি করবো কোত্থেকে? আমাদের বাড়ির আশেপাশে তো কোনো খেজুরের গাছ নেই। আমি ওর কথা শুনে বললাম, আরে চিন্তা করিস না, আমি তো আছি। কোথায় রস পাওয়া যাবে সেটা আমি আগে থেকে খোঁজ নিয়ে রাখছি। আমাদের গাং পাড়ে অনেকগুলো খেজুর গাছ, আমরা সেখানে অবশ্যই খেজুর রস পাবো। তবে জায়গাটা বেশ দূরে হবার কারণে আমাদের মধ্যে একজন বলে উঠল, আরে গাং পাড় তো অনেক দূরে, রাত বিরাতে অত দূর যাওয়াটা কি ঠিক হবে? আমার মধ্যে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ছোট মামার কাছে শুনেছি জায়গাটা কি বেশ ভয়ঙ্কর। রাতের বেলা নাকি ওখানে অনেক কিছু খপ্পরে পড়ে অনেকে অসুস্থ হয়ে গেছে। আমি ওর কথা শুনে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্য করে বললাম, আরে ধুর, ওখানে ওসব কিছু নেই, এগুলো সব মানুষের মনের ভুল। আমাদের সাথে যেতে চাইলে চল, না গেলে এখানেই থাক। 5 জন বন্ধুর মধ্যে একসাথে যাওয়ার কথা শুনে একটা সময় সেও রাজি হয়ে যায়। এরপর আমরা আমাদের প্ল্যান মোতাবেক সেই রাতে গাংপাড়ের দিকে রওনা দেই খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা 5 জন বন্ধু যখন বাড়ি থেকে বেরোলাম তখন ঘড়িতে সময় রাত 8টা। যাওয়ার পথে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা গাংপাড়ের সেই খেজুর গাছের নিচে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি বেশ কয়েকটা গাছেই হাড়ি লাগানো আছে। সময়টা তখন রাত 9:30। এক বন্ধু বেশ ভালো গাছে উঠতে পারে। ও একটি গাছে উঠে হাড়ি নামিয়ে দেখে তখন রস পড়েনি। তাই আমরা আরো 1 ঘন্টা অপেক্ষা করব বলে ঠিক করি। আমাদের মাথায় তখন একটা কথা ছিল, যেভাবেই হোক আজ খেজুরের রস খেয়েই বাড়ি ফিরবো। 1 ঘন্টা অপেক্ষার পর আমার বন্ধুকে আবারও গাছে উঠতে বলি। সে আবার আমার কথা শুনে তত্তর করে গাছে উঠে পড়ে। 3-4টা গাছ থেকে রস নামানোর পর আমার ওই বন্ধু যখনই আরেকটা গাছে রস নামাতে যাবে, ঠিক তখনই আমি দেখতে পেলাম খেজুর গাছের একটি ডালের উপর ছোট্ট এবং কালো একটা অবয়ব হাতে তার ধারালো দা নিয়ে বসে আছে। আমি আমার বন্ধুকে ব্যাপারটা জানানোর আগেই সে ওপরের দিকে তাকায় আর জিনিসটা দেখে ভয়ে নিজেকে ধরে রাখতে পারে না এবং সে গাছ থেকে পড়ে যায়। সবার মুখে তখন একটাই কথা, পালা। আমরা 5 জনই জীবন বাঁচাতে দৌড় দেই, কিন্তু কিছু দূর যাওয়ার পরে পেছনে তাকিয়ে দেখি আমাদের পিছে সেই অবয়বটি অন্য একটি গাছের ডালে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আমরা 5 জনই অবয়বটিকে স্পষ্টভাবে দেখতে পাই আর ভয়ে উল্টো দিকে দৌড় দেওয়ার আগেই অবয়বটি আমাদের বলে যে কাজটা ভালো হয়নি। এটা বলে সেই ছোট অবয়বটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ার সাথে সাথেই কেমন যেন একটা বিশাল আকৃতির ছায়া মূর্তিতে পরিণত হয়। আমরা সবাই পেছন ফিরে দৌড় দেই এবং আমার এক বন্ধু বলে, সামনে একটি কবরস্থান আছে, তাড়াতাড়ি কবরস্থানে ঢুকে পড়, শুনেছি কবরস্থানে খারাপ কিছু আসতে পারে না। ওর কথা শুনে আমরা সবাই কবরস্থানে ঢুকে পড়ি। ঠিক পর মুহূর্তে কবরস্থানের বাইরে দাঁড়িয়ে অবয়বটি রাগান্বিত ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর সেই অবয়বটি গায়েব হয়ে যায়। ওই দিন রাতে কবরস্থানে থেকে বের হবার মতো সাহস
কারোরই ছিল না। একদম ফজরের পরে আমরা কবরস্থান থেকে বেরিয়েছি, আর বাড়ি ফেরার পথে এটা নিয়ে বেশ ঝামেলা হয়েছে। ঘটনার পর কয়েকদিন পর্যন্ত আমাদের 5 জনেরই বেশ ভালো কম বেশি জ্বর ছিল। অনেক চিকিৎসার পরেও যখন জ্বর ভালো হচ্ছিল না, তখন বাড়িতে সব ঘটনা খুলে বলতে বাধ্য হই। ঘটনা শোনার পরপরই আব্বা গ্রামের মসজিদে ইমামকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। ইমাম সাহেব সবটা শুনে চুপ করে থাকার পর বললেন, ওটা খুবই খারাপ আর শক্তিশালী জিন ছিল। তোমাদের ভাগ্য ভালো, আর তাই আল্লাহ তোমাদের বাঁচিয়ে দিয়েছেন। উনি পানি পড়া দিয়ে যান এবং সেটা খেয়ে 3 দিনের মাথায় আমরা পুরোপুরি সুস্থ হয়ে যাই। সুস্থ হবার পর আমরা 5 বন্ধুই তওবা করেছিলাম কখনো চুরি করব না, আর রাতের বেলা এই ধরনের জায়গায় আর কখনো যাব না। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। তবে আপনাকে আমি আরো একটি ঘটনা বলতে পারি, যেটা আমার বাড়ির পাশের পুকুরে ঘটেছে। যেহেতু আমার ঘটনা বলে দিলাম, সেহেতু এটাও বলতে পারি, কারণ ঘটনাটা নিজের চোখে দেখেছি। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 14 বছর আগে। এটি মূলত আমাদের বাড়ির পেছনের একটি পুকুরকে নিয়ে। এই পুকুরটিকে নিয়ে অনেক ঘটনা রয়েছে, তবে আমার নিজের চোখে দেখা একটি ঘটনা শেয়ার করছি। শুরুতে বলি, পুকুরটির নাম কালীতলা পুকুর। অনেক বছর আগে থেকেই এই পুকুরে নানা রকমের পূজার সামগ্রী ডুবানো হতো, সেজন্যই পুকুরের পানি সবসময় কালো রঙের হয়ে থাকতো। তবুও মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে, যেমন কাপড় কাচা, থালা বাসন মাজা, গোসল সহ বিভিন্ন ধরনের কাজে পুকুরটি ব্যবহার করত। সে সময় কোনো প্রকার সমস্যা